বাবা, শুনলাম সোনার পাথর চুরি হয়ে গেছে। এবার কি হবে? সোনার পাথর না থাকায় রাজ্যে তো বিপদ নেমে আসবে। হায় হায় হায়, আমার মাথার সব চুল পড়ে যাচ্ছে এই দুশ্চিন্তায়। মহারাজ, এখন চুল নয়, রাজ্য বাঁচানো জরুরি। এখন আপনি কি উল্টাপাল্টা বলছেন? আমি কিছুতেই আমাদের রাজ্য ধ্বংস হতে দেব না। আমি নিজেই পাথর খুঁজে আনবো। বাবা, আপনি আমাকে অনুমতি দিন। আমি মায়ের লোককে বাঁচাতে সোনার পাথর নিয়ে আসবই। একা যাবে? ঠিক আছে, কিন্তু সঙ্গে কিছু পাহারাদার নিয়ে যাও। কোথায় কোন বিপদ আপদ আছে তা তো জানি না। পাহাড়দার লাগবে না। তুমি কি আমায় ভরসা করো না বাবা? মা পদ্মাবতী, আমি তোমায় অনেক ভরসা করি। যাও, তুমি মায়ালোককে বাঁচাতে সোনার পাথর উদ্ধার করে নিয়ে এসো। মহারাজ, নীলপরীকে আপনি নাকি একা পাথর উঠাতে পাঠিয়েছেন? হ্যাঁ রানী, আমি পদ্মাবতীকে পাঠিয়েছি। আপনি এখনো পদ্মাবতী নামে ডাকছেন? আপনার মনে নেই পদ্মাবতীর অভিষেক হয়েছে নীলপরী নামে? যতই হোক নীলপরি, আমার কাছে আছে পদ্মাবতী। পদ্মফুল খুব সুন্দর ফুল। আমার মেয়ের সৌন্দর্য ফুল থেকে কম নাকি? হ্যাঁ, আপনার এমন মুহূর্তেও হাসি পায়? আপনি কি, হ্যাঁ, আমাদের মেয়েটা কোথায়, কিছু হলো কিনা তাও জানি না। ওহো রানী, তুমি শুধু দুশ্চিন্তাই করছো। আমাদের মেয়ে খুবই সাহসী। আমার মেয়ের কিছুই হবে না। তুমি সবসময় আমার মেয়েটাকে বিপদে ফেলে দাও। রানীমা, রাজামশাই, থামুন আপনারা। নীলপরি ঠিক মতো পৌঁছাতে পারলো কিনা কে জানে। কাউকে সাথেও তো নিল না। মহামণি, একটু শুনবেন? শুনেছি, শুনেছি। তবে যদি তেল বিক্রির ব্যাপারে আসো, আগে ভাগেই বলে দিচ্ছি, আমি আগের বাড়ি কিনেছি। না না, তেল বিক্রি করতে আসিনি। আমি সোনার পাথরের সন্ধান চাই। তাহলে একটা ধাঁধার উত্তর দে দেখি। কি এমন জিনিস যা না দেখেও মানুষ বিশ্বাস করে? স্বপ্ন। বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমতী রে। তোকে আমি ধাঁধা বলে দিচ্ছি, তুই সেই ধাঁধা ভাঙতে পারলে পাবি সোনার পাথরের সন্ধান। কি সেই ধাঁধা? বলুন আমায়। যা দেখো সব বাস্তব নয়, আবার যা দেখোনি তাই বাস্তব। পথের দিশা সেথায়, অদৃশ্য হয় যেথায়। মহামণি, আপনি যে ধাঁধা দিলেন তা আমি কিভাবে ভাঙবো? আমি পথ দেখাই ধাঁধায়, উত্তর যে সরাসরি আমার কাছে নেই। এবার তুই এখান থেকে যা দেখি। আমার ধ্যান করতে হবে, যা তুই এখান থেকে। ধ্যান আর কোথায় করেন বুড়ো? শুধু তো চোখ বন্ধ করে সারাক্ষণ ঘুমান। কি রে মেয়ে, তুই আমায় বুড়ো বলছিস? তুই শুধু রাজা সুবর্ণের মেয়ে বলে, নয়তো রেহাই ছিল না তোর। দাদু, আমি বুঝি মজাও করতে পারবো না? সেই জন্যই তো কিছু বললাম না। তুই তো আমায় দাদু ডাকিস। এখন যা, যা এখন। যাচ্ছি যাচ্ছি। নীলপরি সেখান থেকে চলে যায় আর ভাবতে থাকে ধাঁধার কথাগুলো। দাদু, ধাঁধায় বলেছে যা দেখো সব বাস্তব নয়, আবার যা দেখিনি তাই বাস্তব। পথের দিশা সেথায়, অদৃশ্য হয় যেথায়। তার মানে যা দেখা যায় তা বাস্তব নয়, আর যা দেখা যায় না তাই বাস্তব। পথের দিশা পাবো সেখানে যেখানে অদৃশ্য হয়। কিন্তু অদৃশ্য কি হয়? নীলপরি নিজের মতো করে ভাবতে থাকে, ধাঁধার উত্তরগুলো মেলানোর চেষ্টা করতে থাকে। আর ঠিক তখনই তার মাথায় আসে, যা দেখা যায় তা বাস্তব নয়, আর যা দেখা যায় না তাই বাস্তব। এটা মায়া জঙ্গল, আর সেই জঙ্গলে সবকিছুই অদৃশ্য হয়ে যায়। দাদার কথার মতো মায়া জঙ্গলে পাবো সোনার পাথর। এসে তো পড়লাম মায়ার জঙ্গলে। সোনার পাথর এখন কোথায় খুঁজে পাই? সোনার পাথর পরে খুঁজি, আগে কিছু খাবার খেয়ে নেবো। কি কি সুন্দর ফল দেখতে পাচ্ছি। নীলপরি যখনই ফল পাড়ার জন্য গাছের সামনে যায়, ঠিক তখনই গাছগুলো অদৃশ্য হয়ে যায়। আমি মায়ালোকের নীলপরি, আর আমার মাথায় এটা এলো না। এই জঙ্গলে সবকিছু মায়ায় ঘেরা। কি বোকা আমি!
আমার যে খুব ক্ষুধা পেয়েছে, কি করব আমি? নীলপরি ফ্যাকাশে মুখ করে সামনের দিকে হাঁটা শুরু করে। নীলপরি দেখে সামনে উপর হয়ে পড়ে থাকা এক লোক, তাও মানুষটি পাথর অবস্থায় পড়ে আছে। কে এই লোক পাথর অবস্থায় পড়ে আছে? আমি কি আমার জাদুদণ্ড দিয়ে তাকে মুক্ত করব, নাকি এটাও মায়া? নীলপরি জাদুদণ্ড পাথরের উপরে রাখতেই পাথরটি জীবন্ত হয়ে যায়। কে তুমি? এই জঙ্গলেই বা কি করছো? আমি রূপনগরের রাজপুত্র কৃষ্ণ। তুমি কে? আমায় বন্দিদশা থেকেও বাঁচালে। আমি পদ্মাবতী, সোনার পাথর উদ্ধার করতে এসেছি। পেয়েছো? সন্ধান পেয়েছো সোনার পাথরের? না, খুঁজছি। আমার ক্ষুধা লাগলে মাথা কাজ করে না, সব বাদ দিয়ে এখন আমি খাবো। দাঁড়াও, দেখি তোমার জন্য কিছু পাই কিনা। কৃষ্ণ নীলপরির জন্য খাবার আনতে যায় গহীন জঙ্গলে। সুস্বাদু ফল নিয়ে এসে নীলপরিকে দেয়। নীলপরিও খাবারগুলো খেতে শুরু করে। খাওয়ার এক পর্যায়ে বলে, আচ্ছা কৃষ্ণ, তোমায় একটা প্রশ্ন করতে তো ভুলেই গেছি, তুমি পাথর হলে কি করে? সে অনেক কথা। বলো, আমি শুনছি। কিভাবে হলে পাথর? আমি একদিন শিকার করতে করতে মায়ার জঙ্গলে ঢুকে পড়ি। আমি বুঝতে পারিনি আমি গহীন জঙ্গলে চলে এসেছি। হঠাৎ সামনে একটি গুহা দেখলাম। কৌতূহলবশত সেই গুহায় প্রবেশ করি। তারপর? ভেতরে ঢুকে দেখি কেউ নেই, কিন্তু একটা সিংহাসন আছে। সিংহাসনের পাশেই কি যেন একটা চকচক করছিল। আমি সেটা ধরতে যাব, ঠিক সেই মুহূর্তেই এক বিভৎস ডাইনি এলো। তারপর কি হলো? আমি যতবার বলেছি না, আমি চুরি করতে আসিনি, ডাইনি আমার কথা বিশ্বাসই করতে চাইনি। আমায় জাদুর পানি ছিটিয়ে তাৎক্ষণিক পাথর বানিয়ে দেয়। তুমি বলেছো কি যেন চকচক করছিল। আচ্ছা, সেটা সোনার পাথর নয় তো, যা আমি খুঁজছি? আমি ঠিক বলতে পারবো না, কিন্তু কিছু একটা ছিল যা খুব চকচকে। তুমি কি আমায় সেই গুহার সামনে নিতে পারবে কৃষ্ণ? ওই ডাইনিটা খুবই খারাপ, তোমার ওখানে যাওয়া মোটেও ঠিক হবে না। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, জেনে বুঝে মৃত্যুর মুখে আমি তোমায় ঠেলে দিতে পারি না। তুমি আমার প্রাণের কথা চিন্তা করছো? সোনার পাথরটি না পেলে আমার রাজ্যের সবার প্রাণ চলে যাবে। তুমি শুধু এগিয়ে দিলেই হবে। তোমায় কিভাবে বলি? আমি যে তোমায় প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। তোমাকে যে একা বিপদের মুখে ফেলে আসতে পারবো না আমি। কি হলো, চুপ করে আছো যে? তুমি যাই বলো, আমি তোমাকে একা একা যেতে দিতে পারি না। আমি তোমার সঙ্গে যাব। ঠিক আছে, চলো তাহলে। এই যে পাথরটা ফেরত দাও। তোমার হাতে এই পাথরটি কেন? এত তাড়াহুড়া কিসে? হ্যাঁ, চলো একটু গল্প করি। গল্প করতে করতে জানবে না হয় পাথরটি আমার হাতে কেন। গল্প শুনতে আসিনি, পাথর নিতে এসেছি। এক্ষুনি সোনার পাথর আমায় দিয়ে দাও। তুমি জানতে চাইলে না আমি কে? কেন চাইবো? দেখতে পাচ্ছি সুন্দরী নারী তুমি, কি আর জিজ্ঞেস করবো? চোখে যা দেখা যায় তা বাস্তব নয়, চোখে যা দেখা যায় না তাই বাস্তব। ঋষি দাদু তো আমার এইভাবেই দিয়েছিল। দেখেছো আমি কে? তুমি যখনই এখানে এসেছিলে তখনই আমি জেনে গেছি, তাই তো সোনার পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। যদি ক্ষমতা থাকে আমার হাত থেকে নিয়ে দেখা দেখি। নীলপরি অনেক চেষ্টা করে ডাইনির হাত থেকে পাথরটি নিতে, কিন্তু সে বারবার ব্যর্থ হয়। সোনার পাথরটি নীলপরি ধরতে গেলেই অদৃশ্য হয়ে যায়, আবার দৃশ্যমান হয়, আবার ধরতে গেলে আবারও অদৃশ্য হয়ে যায়। অনেক চেষ্টার পরেও হাত থেকে পাথরটি ছিনিয়ে নিতে পারে না। তুই তো নিতে পারলি না, এখন কি করবি? সোনার পাথরটি দয়া করে আমাকে দিয়ে দাও। আচ্ছা, তাহলে তোকে এখন একটা চ্যালেঞ্জ দিই। তুই যদি ধাঁধার উত্তর দিতে পারিস তবে এই পাথর তোর হয়ে যাবে। আচ্ছা বলো, কি ধাঁধা? কি এমন জিনিস যা কখনো থামে না, কিন্তু কারোর জন্য অপেক্ষাও করে না? সময়। তুই কিভাবে উত্তরটা দিলি? তুই তো অনেক বুদ্ধিমান, কিন্তু তাও আমি তোকে পাথর দেব না। এইটা তো কথা ছিল না, তুমিই ছলনা করলে।
আমি তো ছলনাময়ী, আর তুই কিনা আমার কথায় বিশ্বাস করলি। এরকমটা তুমি করতে পারো না। আমি সব পারি। এখন আমি তোকে মারবো, তারপর তোর রাজ্যবাসীকেও মারবো। মায়াবিনী ডাইনি যখনই নীলপরীকে মারতে আসে পাথর হাতে নিয়ে, ঠিক সেই মুহূর্তেই এক ছায়ামূর্তি সেই মায়াবিনীর হাত থেকে পাথরটি ছিনিয়ে নেয়। সে আর কেউ নয়, লুকিয়ে থাকা রাজকুমার কৃষ্ণ। কৃষ্ণ, তুমি এখানে এলে কেন? এই ডাইনি তোমাকেও মেরে ফেলবে, পালাও। আমি রূপনগরের রাজপুত্র কৃষ্ণ, বীর যোদ্ধা। আমি যুদ্ধের মাঝেই পালানোর মতো কাপুরুষতা করি না। জীবন আমি দিয়ে দেব, কিন্তু পালাবো না। আমার জন্য তুমি চিন্তা করো না পদ্মাবতী। সব জায়গায় যোদ্ধা হওয়া ঠিক নয়, দয়া করে এখান থেকে চলে যাও কৃষ্ণ। কখনোই না, আমি এখানে একা ফেলে কখনোই যাব না। তোরা দুজন কি আমায় তোদের ভালোবাসা দেখাতে এসেছিস? তোকে পাথর করলাম আমি, আর মুক্ত করলো সেই নীলপরি। আবার তোর বিপদেই তুই আবার এসেছিস। নীলপরি মানে? ও তো পদ্মাবতী। ও, তুই জানিস না, ও পরি, ওর নাম পদ্মাবতী, কিন্তু ও মায়ালোকের রাজা সুবর্ণের মেয়ে নীলপরি। কৃষ্ণ অবাক হয়ে তাকিয়ে থাকে নীলপরির দিকে। কৃষ্ণ, আমার তুমি ক্ষমা করো, আমি পড়ি এটা তোমায় না বলার জন্য। তোদের কাহিনী শেষ হয়েছে? তুমি পরি হও আর যাই হও, তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি সেজন্য শুধু কৃতজ্ঞই নই, আমি তোমায় প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। কৃষ্ণ, তোমার সাহসিকতা দেখে আমি মুগ্ধ। আমি তোমায় প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। এক্ষুনি এই দুটাকে একসাথে মেরে ভালোবাসা বের করছি। কৃষ্ণ, আমি শুনেছি এই মায়াবী ডাইনির শক্তি চুলে। তুমি তার চুলটা কেটে ফেলো। তবে রে, কৃষ্ণ ডাইনির চুল ধরে ফেলে। ডাইনি ছাড়তে বললেও কৃষ্ণ ছাড়ে না। নীলপরি তার জাদুদণ্ড দিয়ে সেই মুহূর্তেই চুল কেটে ফেলে, আর ডাইনিও ঠিক সেই মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। আমার পদ্মাবতী মা, আমার পদ্মাবতী মা ফিরে এসেছে। মহারাজ, নীলপরি একা আসেনি, দেখুন সাথে কাকে যেন নিয়ে এসেছে। তাই তো, এ ছেলে কে পদ্মাবতী? মায়ালোকে মানুষ আসা নিষিদ্ধ, তা কি তুমি জানো না মা? বাবা, আমি জানি, কিন্তু বাবা, মানুষ আর পরীর মধ্যে ভালোবাসা হলে আপত্তি কি? পরী যখন মানুষকে ভালোবাসে, তাকে কি আনা যায় না? আপত্তি নেই, তবে মানুষকে কেন পরি ভালোবাসবে শুনি? বাবা, সোনার পাথরটি আমি শুধু রাজকুমার কৃষ্ণের জন্যই পেয়েছি। শোনো তাহলে কি হয়েছিল। মায়ালোকের জন্য যে এত কিছু করেছে, আমার পদ্মাবতীকে যে এত ভালোবাসে, সেই তো পদ্মাবতীর উপযুক্ত স্বামী। মন্ত্রী, রাজ্যবাসীকে জানাও, আগামীকাল পদ্মাবতী আর কৃষ্ণের বিয়ে হতে যাচ্ছে।